কী রে মৌ, বাড়ি থেকে বেরিয়েছিস? আর কতক্ষণ দাঁড়াবো বল তো তোর জন্য? 15 মিনিট ধরে ক্যাব বুক করে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বান্ধবী মৌয়ের জন্য অপেক্ষা করছে মিলি। ফোনের ওপারে মিলির বিরক্তি বুঝতে পেরে এপাশ থেকে মৌ করুণ সুরে বলে উঠল, সরি রে বাবু, একটু দাঁড়া, আমি এসে গেছি প্রায়। আচ্ছা আয় তাড়াতাড়ি, বলে ফোনটা রেখে দিল মিলি। স্কুল থেকে একসাথে পড়াশোনা করেছে মৌ আর মিলি। একই কলেজ থেকে পাশ করে বেরিয়েছে, এখন দুজনেই চাকরি করে। মিলি প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার, আর মৌ আইটি সেক্টরে চাকরি করে। আজকে ওদের এক বান্ধবীর বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ আছে, তাই ঠিক করেছিল ওরা একসাথে যাবে। মৌয়ের বাড়ি বাস স্ট্যান্ড থেকে 5 থেকে 7 মিনিটের পথ। মিলি দাঁড়িয়ে দূরের হলুদ বাতি জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে রইল। অন্যদিকে মৌ আজকে এই রাস্তাটা ফাঁকা দেখে বেশ অবাক হলো। অন্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় কয়েকটা বখাটে ওকে ভীষণ বিরক্ত করত। মনে মনে ভাবলো গতকাল অসভ্যতামি করার জন্য ওদের দলের একজনকে চড় মারার কারণে হয়তো শিক্ষা হয়েছে। ও চুপচাপ রাস্তা ধরে এগোতে লাগলো, কিন্তু কিছুটা যেতেই কেন যেন অস্বস্তি হতে লাগলো। মনে হচ্ছে কেউ ওর পিছু নিচ্ছে। একবার মৌ পেছন ফিরে ঘুরে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। কেবল দু একটা কুকুর ঘোরাঘুরি করছে, গাছতলায় বসে কয়েকজন বৃদ্ধ লোক গল্প করছে। তবুও কেন যেন অজানা আশঙ্কায় বুকটা বারবার কেঁপে উঠছে মৌয়ের। মোড়ের মাথার কাছে প্রায় এসে পড়েছে ও। আর একটু এগুলেই সামনে মেন রোড, আর সেখানেই মিলি অপেক্ষা করছে। মৌ হাত ঘড়িটার দিকে চোখ যেতে দেখলো সন্ধ্যা 7টা 10 বাজে। শাড়ির সামলে একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করলো ও। হঠাৎ চোখে আলোর ঝলকানি লাগায় চোখ দুটো হাত দিয়ে আড়াল করে। চোখ খুলে কিছু দেখার চেষ্টা করতেই আচমকা মুখের একপাশে তরল জাতীয় কিছু ছিটকে পড়ল। মুহূর্তে এক অসহ্য দহনে ছারখার হয়ে গেল ওর মুখমণ্ডল। মনে হলো কেউ যেন আগ্নেয়গিরি থেকে বালতি বালতি লাভা সারা শরীরে ঢেলে দিল। শরীরের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে যেন সেই গলন্ত লাভা ছড়িয়ে পড়ছে। চিৎকার করে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে মৌ। ঘুমের মাঝেই সেই ভয়ানক দুঃস্বপ্নের ছায়া নামতেই বিকট চিৎকার করে ছটফট করতে লাগলো মৌ। কল্পনায় সেই আগুনের জ্বলন অনুভব করতে করতেই মুখে হাত দিয়ে উন্মাদের মতো চিৎকার করতে করতে বলে উঠল, বাঁচাও বাঁচাও, কি যন্ত্রণা, সহ্য করতে পারছি না মা, বাঁচাও। মেয়ের গগনবিদারী চিৎকারে ধরফর করে উঠে বসলেন অনুভা দেবী। 3 মাস আগে সেই ভয়ানক কাল রাতটি ছিনিয়ে নিয়েছে তার মেয়ের লাবণ্য। লণ্ডভণ্ড করে দিয়েছে তাদের ফুলের মতো মেয়ের জীবনটা। 2 মাস ধরে হাসপাতালে ছটফট করেছে। মেয়েটাকে বাঁচানোর জন্য ওনারা মন্দিরে মন্দিরে পুজো দিয়েছেন, মাথা কুটেছেন। অনুভা দেবী আর অমলকান্তবাবু দৌড়ে গেলেন মেয়ের ঘরে। পাশে ছোট বোন মিঠি ঘুমিয়েছিল। দিদির চিৎকারে সেও ভয় পেয়ে খাটের এক কোণায় বসে ভয়ে কাঁপছে। অনুভা দেবী মেয়েকে শান্ত করার জন্য আগলে নিতে গেলেন। মৌ এক নাগাড়ে কাতরে চলেছে। অনুভা দেবী অনেক কষ্টে শান্ত করে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন, আর উনিও হাউ হাউ করে কেঁদে উঠলেন। অমলকান্তিবাবু মেয়ের এমন যন্ত্রণা ভরা কান্নার আকুতি শুনে ঘরে থাকতে পারলেন না। নীরবে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে গেলেন। মেয়ের এমন উন্মাদিত রূপ কোনো মা বাবা সহ্য করতে পারে? অনুভা দেবী ধরা গলাতে মনে মনে বলে উঠলেন, হায় ভগবান, আর কত আর কত মানসিক যন্ত্রণা সহ্য করবে আমার মেয়েটা? কম যন্ত্রণা তো পায়নি আমার মেয়েটা। চোখের জল ফেলতে লাগলেন মেয়েকে আঁকড়ে ধরে। ছোট বোন মিঠিও সমানে ফুপিয়ে কেঁদে চলেছে। তার বড় দিদি আগে কত হাসি খুশি ছিল। 2 বোন সব সময় কত গল্প করত, মজা করত। সুন্দরী আর প্রতিবাদী মেয়ে ছিল মিঠির দিদি। তবে সেই প্রতিবাদী মেয়েটা আজ কেমন যেন ভয়ে জর্জরিত হয়ে গিয়েছে। লাবণ্যময়ী সেই মুখের এক পাশ ধ্বংস হয়ে গেছে। মিঠি কত চেষ্টা করেছিল দিদিকে সেই সব দিন ভুলিয়ে দেবার। ঘর থেকে যত আয়না কাজ যা কিছু ছিল সব সরিয়ে ফেলা হয়েছিল, যাতে দিদি তার ওই ভয়ানক চেহারা দেখতে না পায়। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাউকে ওরা বাড়িতে ঢুকতে দেয়নি, যাতে দিদি যন্ত্রণা না পায় ওদের কথায়। তবে তাতে শেষ রক্ষা হয়নি। কিভাবে যেন মৌ নিজের অর্ধ ঝলসানো চেহারা দেখে ফেলেছে। অনেকক্ষণ পর অনুভা দেবী মেয়েকে শান্ত করতে পারলেন। মৌ ওইভাবেই ঘুমিয়ে পড়েছে। উনিও ওইভাবেই বসে রইলেন, পাছে
উঠতে গিয়ে আবার মেয়ের ঘুম ভেঙে যায়। সারা রাত বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। পরের দিন সকালে মৌ কালো ওড়না দিয়ে মুখের এক পাশ ঠেকে বাইরে বেরোলো। ও অনুভব করেছে ওকে মানসিকভাবে শক্ত হতে হবে। মৌয়ের বাবা অমলকান্তি বাবু ঠিক করেছেন মেয়ের প্লাস্টিক সার্জারি করাবেন। ওনার মেয়ে আবারও বাঁচবে স্বাভাবিকভাবে, তার জন্য যা করা লাগে করবেন। আর ওই ছেলেগুলোর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই প্রশাসন কোনো স্টেপ নিতে পারেনি। মৌ মনে মনে ক্রূর হেসে বলল, ওদের শাস্তি তো আমি দেব, আর কেউ না। মৌয়ের মা মেয়ের বাইরে বেরোনো নিয়ে প্রথমে ভয় পেলেও মেয়ের দিক থেকে স্বাভাবিক আচরণ পেয়ে চুপ করে রইলেন। এর মাঝে মৌয়ের বন্ধুবান্ধবরা, বিশেষ করে সুমন, প্রত্যেক দিন এসে ওকে দেখে গিয়েছে, আর শনি রবিবার ছুটির দিনে দুবেলা মৌকে দেখে যায়। সকলেই আফসোস করেছে। সুমন তো ছেলেগুলোর ওপর রাগে ফুঁসছে, তবে মৌ নীরব। ওর যেন কোনো ভ্রুক্ষেপ নেই। রাতে একটা ফোন করলো মৌ, সুমনের সাথে কিছু কথা বলে ফোন রেখে দিল। ওরা মনে মনে দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু ভালোবাসি কথাটা বলা হয়ে ওঠেনি। বেশ গভীর রাত, বাইরে ঝিঝি পোকার ঝিঝি শব্দ শোনা যাচ্ছে, চারিদিক নিস্তব্ধ। অনুভা দেবী আর মৌ মিঠিকে জড়িয়ে ঘুমিয়ে আছেন। পাশের ঘরে বাবা অমলকান্তি বাবু ঘুমোচ্ছেন। হঠাৎ মৌ চোখ খুলল। সিলিং ফ্যানের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে খুব সাবধানে মায়ের পাশ থেকে উঠে চাদরের নিচে পাশ বালিশ রেখে বিছানা থেকে নামলো। আলমারি থেকে বের করে সেই শাড়িটা গায়ে জড়ালো, যেটা পরে ওর জীবনে আমাবস্যার রাত নেমে এসেছিল। তারপর শাড়ির আঁচল তুলে ঘোমটা দিয়ে মুখের এক পাশ ঢেকে দিল। হাতে করে ফোনটা নিয়ে ফ্ল্যাশ জেলে এগিয়ে চলল সেই পথ ধরে। তবে বুকের মধ্যে সমানে ঢিপ ঢিপ করে চলেছে। সুমনের দেওয়া লোকেশন অনুযায়ী দক্ষিণ দিকের পথ ধরে নেমে গেল ও। কিছুটা যেতেই চোখে পড়ল একটা টালির বাড়ি। সেখান থেকেই কয়েকটা ছেলের হাসির আওয়াজ আসছে। ও আর অপেক্ষা করল না, ফোন করে সুমনকে ওর উপস্থিতি জানিয়ে দিল। সুমন সব রেডি বলতে মৌ এগিয়ে গেল বাড়ির কাছে। ছেলেগুলো তখন মেয়ে নিয়ে ফুর্তিতে ব্যস্ত। মৌ একজনের পিঠে হাত রাখতেই সে সাথে সাথে নেশার ঘুরে বলে উঠল, কোন শালাবে, ডিস্টার্ব করিস না, যা, সবাই তো ফুর্তি করছিস, এবার আমাকেও করতে দে। ঘৃণায় মৌয়ের শরীরটা রি রি করে উঠল। খেয়াল করলো মেয়েটা বোধহয় আর বেঁচে নেই, সে অচেতন হয়ে পড়ে আছে, আর তাকেই ভোগ করে চলেছে এই জানোয়ারের দলগুলো। এদেরকে জানোয়ার বললেও কম বলা হবে, এরা জানোয়ারেরও অধম। এরা আসলে এক একটা নরপিশাচ। আবছায়া অন্ধকারে মেয়েটার মুখের দিকে তাকাতেই মৌয়ের মনে পড়ে গেল সেই সন্ধ্যার কথা, সেই নরক যন্ত্রণার কথা, গত 3 মাস নিজের সাথে লড়াই করার কথা। দাঁতের চোয়াল শক্ত হয়ে এলো ওর। রাগে মাথার শিরায় গরম প্রবাহ শুরু হলো। এখন শুধু ওর একার না, এই মেয়েটার ধর্ষণসহ হাজার হাজার নারী জাতির অসম্মানের প্রতিশোধ নিতে হবে ওকে। মৌ জোরে একটা নিঃশ্বাস নিল। মনে পড়ল মা দুর্গার মুখটা। মা দুর্গা তো অসুর নিধন করেছিলেন, মেয়েরা যে মা দুর্গারই অংশ। সাথে সাথে আশেপাশে তাকাতেই শক্তপোক্ত লাঠি দেখতে পেল। সাথে সাথে সেটা হাতে তুলে নিয়ে ছেলেটির মাথায় সজোরে আঘাত করলো। ছেলেটির সাথে সাথে আহ করে কুকিয়ে উঠল। আশেপাশের অন্যান্য ছেলেরা নেশায় বুঁদ হয়ে পড়েছিল, তারাও এবার হুঁশে এলো। মৌ এক এক করে সবাইকে মেরে চলেছে, এক প্রকার প্রলয় তুলেছে ও। এর মাঝেই একজন ওকে বলে উঠল, তুই কে বে, কি চাস তুই? মৌ সঙ্গে সঙ্গে উত্তর দিল, জম, তোদের জম আমি, বুঝলি, বলেই মুখের থেকে কাপড়ের অংশটা সরিয়ে দিল। এলোমেলো চুলগুলো ওর বাতাসে উড়ে বেড়াচ্ছে। মুখের এক পাশ বিচ্ছিরিভাবে পুড়ে থেতলে আছে। ওরা সেটা দেখে ভয় পেয়ে যায়। এটাকে সেটা চিনতে ওদের বাকি নেই। তবে একজন পেছন থেকে মৌয়ের মাথায় আঘাত করতে গেলেই সুমন তার মাথায় আঘাত করলো। মৌ পেছন ঘুরতে সুমন ওর হাতে অ্যাসিডের বোতলটা ছুঁড়ে দিল। মৌ সাথে সাথেই ধরে নেয়। অ্যাসিডের বোতলের দিকে তাকে ভয়ঙ্কর এক হাসি দিল। ওর ভয়ঙ্কর দৃষ্টিতে সকলে ভয়ে জড়সড় হয়ে আছে। মৌ এগোতে ওরা পেছনে সরতে লাগলো। মৌয়ের দিকে তাকে হাত জোর করে একজন বলে উঠল, আমাদের মাপ করে দাও বোন, আমরা ভুল করেছি, আমাদের অ্যাসিড মেরো না, একটা সুযোগ দাও প্লিজ বোন। মৌ সাথে সাথে হো হো করে হেসে উঠল, দাঁত খিচিয়ে বলে উঠল,
তোরা দিয়েছিলি সুযোগ, দিয়েছিলি তোরা আমাকে বুঝতে। জানিস গরম আগুনে ঠেলে দিলে কেমন লাগে, গলন্ত লোহা শরীরে ঢেলে দিলে কেমন লাগে, আজ জানবি। বলেই অ্যাসিডের বোতল খুলে এক এক করে সকলের মুখে ছুঁড়ে মারল। ওদের আকাশভেদী চিৎকার শুনে জোরে একটা নিঃশ্বাস নিল মৌ। জায়গাটা শুনশান হলেও জনবসতি খুব বেশি দূরে না, তাই সুমন আর মৌ দৌড় দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ফিরে কোলবালিশটা সরিয়ে মায়ের পাশে শুয়ে পড়েছে ঠিকই, তবে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনিও। শরীরের শিরা উপশিরার গরম প্রবাহ যেন ধীরে ধীরে শৈত্যতা খুঁজে নিচ্ছে। গত 3 মাস থেকে পুষে রাখা সব যন্ত্রণা আজ ফুরিয়েছে। একটু পরেই ভোরের আলো ফুটবে, শুরু হবে একটা নতুন সকাল। সেই ভোরকে উপহার নিয়ে আসবে ওর জীবনে, তা অজানা। তবে যাই নিয়ে আসুক, আর কোনো আক্ষেপ নেই ওর। ও মোকাবিলা করতে শিখে গেছে, প্রাণ খুলে বাঁচবে ও আবার আগের মতো। আর সুমন যদি তার হাত দুটো বাড়িয়ে দেয়, তাহলে ও নিজেকে সমর্পণ করবে সুমনের কাছে, শুরু করবে নতুন করে আবার জীবন চলা। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।